ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র 14 বছর বয়সেই সারা রাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ আর ভোররাত থেকেই মাত্র 1 মাস বয়সী মা হারা বাচ্চাকে দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে। বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু। কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমাকে বিয়ে করতে হবে। আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে যে বাচ্চাটার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞেস করেও কিছু উত্তর পাইনি। পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ। নামকরা তালুকদার বাড়ি আব্রাহাম তালুকদারের নাম অনুযায়ী এই বাড়ি প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত ও একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদার শুভ্র বাদে কেউ বেঁচে নেই। শুভ্র এক মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। শুভ্র তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। একদিন শুভ্র সোফায় বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলেন, তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভ্রকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছে, তবে বয়স অল্প। শুভ্র প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার চোখ গেল ডাইনিং এর সোফার দিকে। মামা আর দুজন লোক কথা বলছে। একজনকে আমি চিনি, গ্রামেই বাড়ি, রহিম দাদা। কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে চলে গেলাম। যাওয়ার আগে পিছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে স্বয়ং শুভ্র তালুকদার। রহিমের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথে ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চাইছে। সেই জন্যই মিস্টার নাজমুল হুদা, আমার মামা, সাথে কথা বলছিলেন। মামা প্রথমে রাজি না থাকলেও পরে 20 লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু শুভ্র বাধায় অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নাজমুল হুদার কাছে। চুক্তিটা এমন ছিল, আগামী 4 বছরের জন্য আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের বাচ্চার মা হয়ে থাকতে হবে। তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে। আমি 20 লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদারের কাছে বিক্রি করে দিচ্ছি 4 বছরের জন্য। আর 4 বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত চাই তাহলে 50 লক্ষ টাকা দেব। নাজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন। সাথে শুভ্র 20 লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল। নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমার ভাগ্নিটা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সেই দায়ভার আমার। শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, কবে নিয়ে যাবেন? নাজমুল হুদা চোখ চিকচিক করে জিজ্ঞেস করলেন। এক্ষুনি। আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা, বসো, চা নাস্তা কিছু দিব? নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন। না, আমি যা বলছি তাই করুন। শুভ্র বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, ডান পাশের ওই কর্নারের রুমটাই আছে। নাজমুল হুদা বলার সাথে সাথেই শুভ্র চলে গেল ওই রুমে। সকাল 7টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি, আর আমার অন্য পাশে শুয়ে আছে তার মেয়ে অরু। আমি সিদরাতুল সারা, বয়স মাত্র 14। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামার বাড়িতে বড় হয়েছি। সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে। কোনো দিন রাতে খাবারও পেটে পড়েনি। মামির মার খেয়েও দিন কেটেছে। স্কুলে পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে। সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত। সেভাবেই ক্লাস 9-এ উঠেছি। আমি একটু নড়ে চড়ে উঠতেই অরু কেঁদে উঠল। সাথে আমিও নিজেও ব্যথায় কোকিয়ে গেলাম। চোখ মুখ খিচে অরুর দিকে তাকিয়ে ভাবছিলাম। নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ্র গিয়ে সারার রুমে নক করেছিল। সারা তখন জামা কাপড় গোছাচ্ছিল। দরজায় কেউ নক করেছে ভেবে মাথায় ওড়না দিয়ে বলল, কে? আমি, শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল ছোট্ট নারী সত্তা। কেন এসেছেন তিনি এখানে? যে জন্যই আসুক না কেন, ভিতরে তো আসতে বলতে হবে ভদ্রতার খাতিরে। তাই সারা 7-5 না ভেবে বলল, ভিতরে আসুন।
সারা বলার সাথে সাথে শুভ্র ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সারা একটু ভড়কে গেল। এ কি, দরজা লাগাচ্ছেন কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা সিক্স প্যাক বডি, গাল ভর্তি চাপদাড়ি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের পেশিবহুল শার্টের ওপর ভাসমান। প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল। যদিও এই অনুভূতিটা নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছো, শুভ্রর ডাকে হুঁশ ফেরে সারা তড়িৎ বেগে উত্তর দেয়, জি। তোমার নাম কি? সিদরাতুল সারা। ও। শুভ্র এক দমকা নিঃশ্বাস চাল। শুভ্র একটু থেমে বলল, মিস সারা, তোমাকে আমি নিতে এসেছি, গুছিয়ে নাও, এক্ষুনি বের হব। শুভ্রর কথার আগা মাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারার হাতে দিয়ে বলে ওঠে, তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 20 লক্ষ টাকার বিনিময়। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েটাকে দেখা। সারার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করেছে? এই লোক কি পাগল? 4 বছর কি ছেলে খেলা নাকি? আর আমি কেনই বা ওনার বাচ্চাকে দেখব? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে এসো, আমরা এক্ষুনি বের হব, বলেই শুভ্র হনহন করে রুম থেকে চলে গেল। শুভ্রর বয়স 26 বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারার মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল, চোখ দিয়ে পড়ছে নোনা জল। সারা কাঁদতে কাঁদতে বলল, মামা বলো না, ওই লোক যা বললো সব মিথ্যা? আমি তোমাদের ছেড়ে যাব না, তোমরা আমার সাথে মজা করছো। সারা চতুর্দশী মন তখন বুঝতেও পারেনি তার জীবনে কি ঘটতে চলেছে সামনে। নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন, শুভ্র যা বলছে সত্যি বলছে। আমার খুব টাকার দরকার রে মা, তুই তো জানিস তোর মামির ভাইটার কত অসুখ, 10 লাখ টাকা লাগবে। তাই তো আমি এমন। নাজমুল হুদা কথা শেষ করতে পারল না, তার আগেই সারা বলে উঠল, এই তোমরা আমাকে ভালোবাসতে, মামির ভাইয়ের জন্য আমাকে বিক্রি করে দিলে? তোমরা কি মানুষ? সারার কিছু বলার পূর্বেই সপাটে চর বসিয়ে দিল নাজমুল হুদা। গম্ভীর কণ্ঠে বললেন, যা বলছি এক্ষুনি কর, চলে যা তুই। আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না সারা, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাড়িতে এসেছে। সকাল 10টা বেজে 35 মিনিট। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ্র। পাশে সোফায় বসে অরুকে ফিডিং করাচ্ছে সারা। শুভ্র সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যে এই 26 বছরেও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধুই কি মায়া নাকি আত্মিক টান ভেবে পায় না শুভ্র। খাওয়া শেষ করে সারার কাছে অরুকে নিয়ে নেয়, তারপর সারাকে খেয়ে নিয়ে রুমে আসতে বলে এবং শুভ্র দুতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে অরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বোলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। হয়তো শুভ্র নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, একপাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেইন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দুতলায় ওঠার সিঁড়ি। দুতলায় পরপর 3টে বেডরুম। দুতলার উত্তর দিকে শেষ পাশে ছাদে ওঠার সিঁড়ি, আর ঠিক উল্টো পাশে এক ছাদ বারান্দা। সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে সারার হাত থেকে এঁঠো থালা বাসনগুলো নিয়ে গেল। সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা, তবুও সারা কোনো কিছুর তোয়াক্কা না করে শুভ্র রুমে এসে সামনে দাঁড়িয়ে দরজায় নক করলো। শুভ্র তখন রুমের ভিতর অরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে অরু কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভিতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে শুভ্র ভিতরে আসতে বলে। সাথে সাথে সারা ঘরে ভিতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার জন্য দরজায় নক করার দরকার নেই, এটা তোমারও রুম,
তোমার সম্পূর্ণ অধিকার আছে, যখন ইচ্ছে আসবে যাবে। শুভ্রর কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্রর কাছ থেকে অরুকে নেয়। শুভ্র মানা করলেও সারা অরুকে একটু জোর করেই নেয়, আর নেওয়ার পরই অরুর কান্না থেমে যায়। হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরপরই তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে মেয়ের কান্না যে থামাতে পারল না শুভ্র, আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। সারা ফিডারে দুধ পরে অরুকে ফিডিং করাতে থাকলো শুয়ে শুয়ে। সারার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানি বাঁচাচ্ছে না। শুভ্র এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে সামান্য কারণে? শুভ্র বিরক্তিতে চোখ কুঁচকে সারার দিকে তাকিয়ে একটা পানির বোতল এগিয়ে দিল। সারা দেখেও না দেখার মতন করে আবারও কান্না শুরু করলো। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুর চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে শুভ্র তার মোবাইলে ধারণ করা একটি ভিডিও দেখায় সারাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সারার মামা বলছে যে সে তার আসল মামা বা রক্তের কেউ না। সারা জ্ঞান হারানোর আগেই শুভ্র দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল নাজমুল হুদাকে ডাকা, কিন্তু এসে সে সামনাসামনি হয় আর এক সত্যির। নাজমুল হুদা রুম থেকে বের হতেই শুভ্রর মুখোমুখি হয়ে একটি চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি শুভ্রকে বলেন সামনের সোফায় আসতে। মার্জিয়া বেগম সারাকে গুছিয়ে নিয়ে আসছে। শুভ্র কিছু না বলে নাজমুল হুদার পিছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে, আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে। সেহেতু তার পাস্ট জানা শুভ্রর উচিত বলে মনে হয় না। শুভ্র সোফায় গিয়ে বসতেই নাজমুল হুদা বলে ওঠে, আসলে একটা কথা বলার ছিল বাবা। শুভ্র কিছু গম্ভীর স্বরে বলে ওঠেন, হ্যাঁ বলেন। আসলে সারা আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা নই। শুভ্র ভাবলেসহীন ভাবে বলে ওঠে, ও আসলে 11টা বছর আগে এক মেলায় ঘুরতে গিয়েছিলাম আমি আর মার্জিয়া। সেখানেই এই মেয়েকে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল। আমরা ওর পরিবারকে খুঁজেছিলাম, তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম অবধি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা মেয়েকে তো ফেলে আসা যায় না, তাই সাথে করে নিয়ে এসেছিলাম বলে দম ছাড়লো নাজমুল হুদা। এবার শুভ্রর ভুরু কুচকে গেল। শুভ্র ভুরু কুচকে জিজ্ঞেস করলো, তাহলে মেয়েটা আপনার রক্তেরই কেউ না? না, আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন দূর সম্পর্কের হলেও। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ের মতন করে রাখবো, তবে ও আসার পর রাস্তায় ও আমাকে মামা বলে ডাকে। আর আমারও কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগনা ভাগ্নিও আমাকে মামা বলেই ডাকতো। তাহলে আপনি ওকে যে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? শুভ্র চোখ কুচকে জিজ্ঞেস করলো নাজমুল হুদাকে। নাজমুল হুদা হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটাও মায়া জন্মায়নি। দেখতে সুন্দর হওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চাই এখনকার যুগে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ। 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিয়ে দেবো, তখন আরও লাভ। নাজমুল হুদার এত নিচু মন মানসিকতা দেখে শুভ্রর মাথায় রাগ উঠে গেল। তবুও শান্ত কণ্ঠে নাজমুল হুদাকে বলল, ওকে একেবারে নিয়ে যেতে হলে কত টাকা নেবেন মিস্টার নাজমুল হুদা? শুভ্রর মুখে নিজের নাম শুনে চমকে উঠল নাজমুল হুদা। তবুও বললেন, না না থাক, একেবারে কি করতে দেব নাকি? আচ্ছা থাক, এই চুক্তি যা আছে থাক, পরেরটা পরে ভাববো। শুভ্র জানে নাজমুল হুদা প্রচন্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই শুভ্র বুদ্ধি করে বলল, ভেবে দেখুন, 30 লাখ দেব, একেবারে নিয়ে যাই। আর সমস্যা নেই, না দিলেও কি 4 বছরের জন্য নিয়ে যাচ্ছি, এখন আপনার ব্যাপার। শুভ্রর কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে উঠল নাজমুল হুদার। কোনো কিছু না ভেবেই বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, আমি বাঁচি। শুভ্র তাচ্ছিল্যের হাসি দিয়ে একটা স্ট্যাম্প আর একটা চেক দিয়ে দিল নাজমুল হুদাকে। চেক হাতে নিয়ে দেখলো বড় বড় করে লেখা 30 লক্ষ টাকা। তাই সে আর কিছু না পড়েই স্ট্যাম্পে স্বাক্ষর করে দিল। শুভ্র রহিমকে চোখের ইশারা করে সারার রুমে চলে গেল। দপাদপ পা ফেলে রুমের ভিতর গিয়ে দেখলো মার্জিয়া চেয়ারে বসে বসে নখ কাটছে, আর মেঝেতে পড়ে আছে সারা। শুভ্র রাগ তরতর করে বেড়ে গেল, তবুও কিছু না বলে সারাকে কোলে তুলে নিল। কিছুক্ষণের ভিতরে অরু ঘুমিয়ে গেল।
সারার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাটির মা কই, আর শুভ্রর পরিবারই বা কই? সে কেন একা থাকে? তার স্ত্রী কই? আচ্ছা, শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন? এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসলো শুভ্র। চোখ তার অরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা! মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়, কুয়াশা হয়ে শিশিরের মতন ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ছোট্ট ঘাসের ওপর। শীতল নদীর স্রোতের পানির মতন বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারার চুলের মাঝে হাত বোলাতে লাগলো। সারা চমকে উঠল, তবুও একটুও নড়ল না, কারণ অরু তার বুক ঘেঁষে ঘুমিয়ে আছে। অরুর ঘুম মোটামুটি বেশি, একটু শব্দ হলেই ঘুম ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্রর মুখের দিকে তাকালো। শুভ্র করুণাময় চোখে তাকিয়ে সারা আর এক দফায় চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্র চোখে কি আছে যা এক অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে পড়ে উঠল, আই এম রিয়েলি সরি লিটল বার্ড, মাই বেবিস মাদার। মানে? সারা কিছুটা অবাক হলো, এমন কিছু সে আশা করেনি। আমি সত্যিই লজ্জিত। আমি কাল রাতে তোমার সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দাও পিচ্ছি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল হয়ে যেতে ইচ্ছে করছে। মাথা ফাঁক করে মাটি ফাঁক করে তার ভিতরে চলে যেতে ইচ্ছে করছে। সে কি একবারও বলেছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলেছে যে কি হলো? শুভ্রর কথায় সারা আবারও শুভ্রর দিকে তাকালো এবং পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে, কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগলো কালকে সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা। চোখ খুলতেই চোখাচোখি হলো শুভ্রর সাথে। সাথে সাথেই শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচন্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞেস করলো, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ আমার মেয়েকে দেখাশোনা করার জন্য। চুক্তি দিয়েছি দেখনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসলো। তার শুভ্র থেকে তফাতে গিয়ে জানালার গা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলেন, বের করেন বলে কেঁদে উঠল সারা। সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যে বাড়িতে কিনা কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামিই নয়, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এসব আমি বিশ্বাস করি না, আমাকে যেতে দিন, সারা ভয়াতুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইলে চলমান ভিডিওটা ধরল। শুভ্রর গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই শুভ্র ব্ল্যাক মার্সিডিজ গাড়ি ভিতরে ঢুকে গেল। শুভ্রর গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সারার হাত ধরে তাকে বের করলো আর রহিমকে বলে দিল কাজীর কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সারার মাথায় প্রচন্ড ব্যথা করছে। সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে শুভ্র। শুভ্রর হাত ধরে বাড়ির ভিতরে ঢুকতেই শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। শুভ্র সারাকে ডাইনিং এর সোফায় বসিয়েই রহিম চাচার বইয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে অরুকে নিয়ে আসলো। তবুও যেন অরুর কান্না থামছে না। সমস্ত ডাইনিং পায়চারি করা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কাজে আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে। শুভ্র অরুকে রহিম চাচার বইয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সারা চমকে উঠল, কাঁপাকাঁপি কণ্ঠে জিজ্ঞেস করলো, বিয়ে মানে? শুভ্র কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করলো। সারা আবারও জিজ্ঞেস করলো, কি হলো বললেন না? এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4 বছর তার মায়ের কাছে থাকুক, তাই তোমাকে বিয়ে করছি। আর ওই বাড়িতে তো তোমার আপন কেউ নেই। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজবো। চিন্তা করো না, আমার মেয়েটাকে একটু আপন করে নিও, এইটুকু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। শুভ্রর কথা শুনে সারা চোখ জলে ভরে উঠল। মাথা নিচু করে ফেলে চোখ থেকে গড়িয়ে পড়লো এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান। আবদ্ধ হলো দুটি প্রাণ।
এখানে কি ভালোবাসা আছে, নাকি শুধুই টাকার বিনিময়ের চুক্তি? কাপা কাপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সারা। সে কখনো ভাবেনি তার জীবনে এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথমে দেখেই সে প্রথম দিনই তার জন্য চুক্তির বউ হয়ে যাবে। কাজই চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে, কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। শুভ্র কেন বিয়ে করছে সে নিজেও জানে না, শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তির 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সারা খুলে দেখে তার ভিতরে একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের, সাথে ওড়না আছে। সারা শুভ্রর দিকে তাকাতেই শুভ্র বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার ব্যবস্থা করতে বলি। দুপুরে তো না খেয়েই ঘুমিয়েছিলে শুনলাম। তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে আসো। শুভ্রর কথায় যেন সারা লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ্র চলে গেল নিজের মেয়ের কাছে। সারা ওয়াশরুমের দরজায় পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর কখনো ওই বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল আমার নাকি মা মারা গেছে, কিন্তু তারা তো আমাকে মেলায় পেয়েছিল। তাহলে কি আমার পরিবার এখনো আছে? আচ্ছা, শুভ্র আমাকে বিয়ে কেন করলো? আচ্ছা, আমি বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো? গ্রামে থাকতে পাপিয়া আপার মেয়েকে কত রেখেছি, কত গালে তুলে খাইয়েছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো আমি তো সব পারি। নিজের মনের কথাগুলো নিজেই হাসতে লাগলো সারা। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্রর দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসলো। আজ থেকে তার নতুন জীবন অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো শুভ্রর কোলে বাচ্চাটি। সারা বাচ্চাটির দিকে যেতেই শুভ্র বলে, যাও চুলগুলো আঁচড়িয়ে খেয়ে নাও। সারা তাই করলো, তবে খেলো না। শুভ্র জিজ্ঞাসা করলেও বলল না খাওয়ার অভ্যাস আছে, খিদে নেই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়াতেই শুভ্র অরুকে সারার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল সারা, সাথে সাথে অরুও হাসলো। শুভ্র সারার উদ্দেশ্যে বলল, আজ থেকে ও তোমার মেয়ে, তুমি ওর আম্মু, বুঝেছো? সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শুভ্র বলল, ওর নাম কি বলো তো? সারা একবার শুভ্রর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন, সেহেতু ওর নাম জেনে আমি কি করব? একটাই পরিচয়, ও আমার মেয়ে। এতটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার। শুভ্র চোখ বুজে মুচকি হাসলো। মনে মনে ভাবলো, মেয়েটা ছোট হলেও ম্যাচিওর আছে। আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হলো। সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞেস করলে শুভ্র কিছু বলল না, শুধু বলল, সময় হলে বলবো। বলি খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র। তরকারি দিয়ে ভাত মেখে সারার মুখের সামনে ধরতেই সারা অবাক দৃষ্টিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিডারটা এগিয়ে দিয়ে বলল, তুমি আমার মেয়েকে খাওয়াও আর আমি আমার মেয়ের মাকে খাওয়াই। আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবে কি করে? শুভ্রর কথা শুনে সারার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে থাকলো। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, শুধু কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদবা না, এটা বদ অভ্যাস। আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে। এবার হাঁ করো। শুভ্রর কথা শেষ হতেই সারার গালে 1 লোকমা ভাত তুলে দিল শুভ্র। সারা চুপ করে খাবার চিবুতে চিবুতে থাকলো আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকলো। রাত 11টা ছুঁই ছুঁই। চারপাশে নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অচেনা কোনো কিছু গায়ের ওপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সে ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তে আবার সব শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর, তারাগুলো ঝিকঝিক করছে। মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো কাপা কাপা জ্বলছে, সেও যেন ক্লান্তিতে ঢলে পড়ছে। এ সুন্দর পরিবেশও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশে কে যেন তাকিয়ে সবকিছুই দেখছে। লজ্জায় নিজের হৃদস্পন্দন আরো বেড়ে যাচ্ছে ক্রমশ।
সারাদিনের কথা সারার এক এক করে যতই মনে পড়ছে, সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার অরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে। সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর এখনো পর্যন্ত একইভাবে অরুকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে। তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল, সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের সামনে পড়ল, কিন্তু সারা সরালো না। চোখের কোণে কোনো এক দুঃখের জল এসেও আসছে না, শুভ্রর দেওয়া লজ্জার কারণে। কিন্তু মুহূর্তেই সারার লজ্জার রাঙা মুখ চুপসে গেল। মনে পড়ল মামার বাড়ির কথা, তার ক্ষয়ে যাওয়া শৈশবের কথা। সারা মনের অজান্তেই বিড়বিড়িয়ে বলল, আমি মেয়েটা আসলেই বোকা। এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতির যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করিনি মামা মামিকে? কেন জিজ্ঞেস করিনি তাদের কোথায় রাখা হয়েছে? আসলেই বোকা ছিলাম বলেই উঠে দাঁড়ালো। বারান্দায় শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। বুকের ভিতরে খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে অরুকে। একদিনই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়ি পড়ছে পানি। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হকচকিয়ে যায় সারা। সারা পিছনে ঘুরতে যেতেই সারার কাঁধের ওপর মুখ রাখে। সারা বুঝতে পারে অভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন? কই কি করলাম, আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আবার তুমি কাঁদছো কেন? কই কাঁদছি, বাতাসে এমন মনে হচ্ছে সরেন ঘরে যাব। শুভ্র মুচকি এসে বলে উঠল, হুম, সত্যিটা বলো, আমি কথা লুকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতবম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে লাফিয়ে দেয় সারাকে, তারপর অরুকে খাটের এক পাশে শুইয়ে দেয়। তারপর সারাকে বলে, বলবে কেন কান্না করছো? না না। তাহলে শুরু করা যাক। কি শুরু করবেন? ওই যে কালকের মতন কান্নার সিনারি, বলেই হেসে উঠল শুভ্র। সারা লজ্জায় লাল নীল আকাশে উঠে যায়, কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জাটাই না দিল লোকটা। ইস, সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সারা এক এক মনে পড়তে থাকলো কাল রাতের সব ঘটনা। সারা আবার কল্পনায় ডুব দিল, ভাবতে লাগলো সেই ঘটনাগুলো। ওরও অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। শুভ্র সারাকে বলল, তুমি বসো, আমি আসছি। বলে শুভ্র দরজা খুলে বাইরে চলে যায়। সারার গ্রামে একটা বান্ধবী ছিল, যাকে বলে গলায় গলায় ভাব। ওর নাম লামিয়া। আরও 1 বছর বিয়ে হয়েছে, সেজন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। সেহেতু সারা অনেক কিছুরই ধারণা রেখেছে। সারার অল্প স্বল্প ভয় করেছে। এই তো শুভ্র যখন বাইরে ছিল, তখন একজন কাজের মহিলা এসে বলে গেল, আজ স্বামী যা বলবে তা সব শুনতে, কথা বেশি না বলতে। সারার ভাবনার মাঝে শুভ্র এসে দরজা লাগিয়ে দিল ঠক করে। তারপর এলো সারার সামনে দাঁড়িয়ে একটা শপিং ব্যাগ সারার হাতে দিয়ে বলল, এটা বাসর রাতের গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। সারা শুধু হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র আঙুল দিয়ে তুড়ি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল, এই যে ভাবনার রানী, আমি ফ্রেশ হয়ে আসি, পছন্দ হলে জিনিসগুলো পরো। বলি শুভ্র টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারা কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি, আর এভাবে লজ্জাও দেয়নি। সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুলল। ব্যাগের ভিতর 3টে বক্স। সারা এক এক করে সব বক্স খুলল। একটাই সোনার কানের, আর একটাই সোনার একজোড়া বালা, আর একটাই বক্স মেকআপের সামগ্রী। সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে। তারপর ভাবলো তার তো আগেও স্ত্রী ছিল, অরুর আসল আম্মু, তাই হয়তো চেনে। সারার চোখে হালকা কাজল দিল, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আর কিছু দিল না। তার মতে মানুষ কি রাতে সাজে? রাতে সেজে কাকে দেখাবে? প্রায় 15 মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র। সারা খেয়াল করলো ভিজে চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। গায়ে তার ইয়াস কালারের একটা শার্ট আর একটা 4 কোয়ার্টারের ব্ল্যাক ট্রাউজার।
গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্রর লোমশ বুকের কিছুটা অংশ দৃশ্যমান। শার্টের হালতা ফোল্ড করে কনুই পর্যন্ত গোটানো, টাওয়ালটা গলায় ঝুলিয়ে চুল মুছছে। সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে। শুভ্র টাওয়ালটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইলো। শুভ্র চোখ জোড়া আটকে গেছে সারার মুখে। ইস, কি মায়া! শুভ্রর খুব ইচ্ছে করছে মেয়েটাকে নিজের করে পাওয়ার। ইচ্ছে করবে নাই বা কেন, মেয়েটা যে মারাত্মক সুন্দরী। সুন্দর টানা টানা চোখ, হালকা গোলাপি চিকন ঠোঁট জোড়া, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে। গোলাপি ফ্রকটাতে শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল, আপনি আমার দিকে এভাবে কি দেখছেন? শুভ্র শুকনো ঢোক গিলে বলল, কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়েছিলেন যে? সারা ভুরু কুচকে জিজ্ঞেস করলো। শুভ্র প্রসঙ্গ বদলাতে উঠে বলল, তুমি চুড়ি পরনি কেন? আসো পরিয়ে দিই। সারা বেশ বুঝলো শুভ্র কথা লোকানোর জন্য চেষ্টা করছে, তাই কিছু বলল না। শুভ্র আবার বলল, কই দাও পরিয়ে দিই বলে শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সারার দিকে তাকাতেই সারা বলে উঠল, চুড়ি পরলে বাবুর গায়ে লাগবে। আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুড়ি পরে না, আর আমিও চাই না বাবুর কোথাও ব্যথা লাগুক। সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলো, সাথে খুশিতে তার মন ভরে গেল। কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে। বিয়ে হয়েছে 6 ঘন্টাও হয়নি তার আগে থেকেই। সারা উঠে দাঁড়িয়ে শুভ্রর সামনে থেকে সরে যেতে নেবে, তখনই শুভ্র সারার হাত ধরলে সারা চমকে উঠল। শুভ্র সারাকে জিজ্ঞেস করলো, আমি তোমার কি হই? সারা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, আপনি তো আমার স্বামী। শুভ্র স্পর্শে সারার সমস্ত শরীর কাঁপছে। শুভ্র আবার জিজ্ঞেস করলো, অরু তোমার কি হয়? সারা একটু বিব্রত বোধ করলো, সে কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল। সারার সারা শরীর বিদ্যুৎ কেঁপে উঠল। তারপর শুভ্র বলল, নিজে না ভাবলেও মেয়ে ভেবো। ও এখনো ছোট, আমি জানি তুমি অনেক বোঝো। মেয়েটা আমার মা হারা, তুমি ওর সেই মা হয়ে থেকো। আমার আর কিছু চাই না। তুমি ওকে কখনো বুঝতে দিও না ওর মা নেই। তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, শুধু এই কথাটা মাথায় রেখো। সারা মিহি কণ্ঠে বলল, আমি নিজের মেয়ের মতোই ওকে বড় করব। শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসলো। শুভ্র সারাকে বলল, যাও সব গুছিয়ে শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। সারা কিছু না বলে ড্রেসিং রুমের ওপর থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারার চালচলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল। না, শুভ্র আর পারছে না, নিজের প্রতি কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। নিজের বিবেক যতই বোঝাক যে মেয়েটা বাচ্চা, কিন্তু মন তো অবাধ্য। শুভ্রর মাথায় নেশা চড়ে গেল। এ কোনো খারাপ নেশা না, এ হলো নিজের বিবাহিত পবিত্র স্ত্রীকে কাছে পাওয়ার নেশা। সারা ড্রেসিং টেবিলের কাছে গিয়ে পিছনে ফিরতেই, চলবে গল্প 4 বছরের চুক্তির মা, লেখিকা বোকাফুল। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।